আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আসাদা বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেলে শাহবাগ, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে আশেপাশের সব সড়ক। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আশিকুল আলমকে সাথে নিয়ে বিলাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনে সারা দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সোমবার বিকেল 4টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্ররা। এছাড়াও রাজধানীর বাংলা মোটর, নীলক্ষেত সড়ক অবরোধ করে নানা স্লোগান দেয় কোটা বিরোধীরা। বৈষম্যমূলক কোটা দিয়ে অযোগ্যরা উপরে বসে আছে, সেইখানে মেধাবীরা বারবার বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট, আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই, আমরা আমাদের রুটি রুজির ব্যবস্থা চাই। শিক্ষার্থীরা আন্দোলন করে পূর্বে আইন পরিবর্তন করেছে, সংবিধান পরিবর্তন করেছে। আমাদের দাবিটা মেনে নেওয়া হয় এবং কোটার যে একটা সংস্কার করা হয়, এটাই আমরা চাচ্ছি। মুক্তিযোদ্ধাদের সম্মান কিনে নেওয়ার কিছু নাই এই কোটার মাধ্যমে। যে আমরা যদি আন্দোলনটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা সফল হবই। এতে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস সময় শেষ হওয়ার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। সাফার হইতেছে, মানুষের কষ্ট হইতেছে না, আমরা এই যে বসে আছি। কেউ বাসা যাবে বা কেউ রাস্তায় কাজ করতেছে, ইভেন রিস্কাওয়ালাটাকেও যেতে দিচ্ছে না। আমি গ্যাস লই দেন বেড়া গাড়ি জমা দিতে হইব, আমি প্যাসেঞ্জারও খেবো মারতারিনি, হ্যাঁ বয়ে রয়েছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি একজন নারী হিসেবে মনে করি নারী কোঠার কোনো দরকার। নারীরা যেখানে অগ্রসর, কোঠা সেখানে হাস্যকর। সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে না নেবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালাবো, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। গেল 5 জুন হাইকোর্টের এক রায়ে আবারও ফিরে আসে কোটা। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। দর্শক, কোটা বাতিল আন্দোলনের বিষয়ে জানাতে রাজধানীর শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম বাসির। আশিকুল একটু জানাবেন যে কোটা বাতিলের দাবিতে কি বলছেন আন্দোলনকারীরা, আর এই আন্দোলনের কারণে যানজট এবং জনদুর্ভোগের কি অবস্থা রাস্তায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আমরা রাজধানীর শাহবাগে আছি, যে শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা বিরোধী, সে আন্দোলন কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে জোরদার হচ্ছে এবং তারা কিন্তু বারবার একটি বিষয় উল্লেখ করছেন যে বৈষম্য যে সৃষ্টি করা হয়েছে কোটা দিয়ে, সেই বৈষম্য তারা চান না এবং তারা বলছেন যে এই কোটা বাতিলের যে আন্দোলন, কোটা পদ্ধতির এটি যদি পরিপূর্ণভাবে তাদের আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে বলছিলেন যে তারা সড়কপথ, আকাশপথ, নৌপথ সব ধরনের পথই কিন্তু তারা বন্ধ করে দিবেন, এরকম কিন্তু একটি হুঁশিয়ারি তারা এখানে দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি ফাহমিদা আপনাকে, যে এই আন্দোলনকে কেন্দ্র করে পুরো ঢাকা শহর কিন্তু একটি অচল অবস্থা তৈরি হয়েছে। যানজটে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দেওয়ার যাত্রীদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যে এখন পর্যন্ত যেটুকু খবর পেয়েছি যে ঢাকা শহরের উল্লেখযোগ্য যেসব পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টই কিন্তু এখন এই শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং মতিঝিল থেকে শুরু করে উত্তরা পর্যন্ত সেদিকে এবং ঢাকার বাইরেও বিশেষ করে বরিশাল, পটুয়াখালী এবং কক্সবাজারের এই অঞ্চলেও কিন্তু সড়ক যোগাযোগ তারা বন্ধ করে দিয়েছেন। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি এই দাবি পূরণের কোনো প্রকার সুনির্দিষ্ট নির্দেশনা তারা না পান সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে ঠিক এখন তারা একটি ঘোষণা দিয়েছেন যে যারা ঢাকার বিভিন্ন রাজপথে এখন আন্দোলনে আছেন
সেসব শিক্ষার্থীদেরকে তারা এই শাহবাগের মোড়ে ডেকেছেন এবং তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা আন্দোলনের যে নতুন কর্মসূচি সেটি তারা এখন ঘোষণা দিবেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে খবর, সেটির সর্বশেষ অবস্থা। জি আশিকুল, ধন্যবাদ। সাথে থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করে আমরা আন্দোলনের সর্বশেষ খবর জানব। এদিকে আকস্মিক রুদ্ধদ্বার বৈঠক করছেন সরকারের 5 মন্ত্রী প্রতিমন্ত্রী। কি বিষয়ে এমন বৈঠক হয়েছে তা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দেননি উপস্থিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তবে বৈঠকে কোটা আন্দোলন মূল আলোচ্য বিষয় ছিল বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। সারা দেশে ছড়িয়ে পড়েছে চলমান কোটা বিরোধী আন্দোলন। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া সহ স্বাভাবিক জনজীবন। পাশাপাশি সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আকস্মিক এই বৈঠক কী বিষয় নিয়ে হয়েছে তা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দেননি বৈঠকে উপস্থিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এক প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক সাংগঠনিক সামগ্রিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকার আপিল করেছে, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করার কিছু নেই। আমাদের অবস্থান হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না। যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমরা সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। এর আগে দুপুর 12:30টায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোটা বিরোধী আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মাঝে নেই, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা তারা সাপোর্ট করেছে, কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। রাস্তাঘাট বন্ধ করে শিক্ষার্থীরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলন থেকে তাদের সরে আসা উচিত। আমরাও তো বলছি জনদুর্ভোগ পড়িয়া। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আছেন বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন না করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানান। দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমি কি বলছি, আমি এটা বিশ্বাস করি পাওয়া যায়নি এখনো না। মৌখিক রায় আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল দেশের 40 বিশ্ববিদ্যালয়। এতে নিয়মিত ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও অমর্যাদাকর আখ্যা দিয়ে দ্রুত আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। সাদিয়া কানিজার রিপোর্ট। শিক্ষকদের টানা কর্মবিরতিতে অচল দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কাজের পাশাপাশি বন্ধ রয়েছে অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাস। দাবি আদায়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। প্রত্যয় স্কিম বাস্তবায়নের পেছনে আমলাদের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাদের। যেখানে সারা পৃথিবী শিক্ষকদের যথেষ্ট সম্মান নিয়ে বেঁচে থাকে, শিক্ষকরা সবাই আদর্শ হয়, সেখানে আমাদের কেন এই অবস্থা? সমস্ত জায়গাগুলোতে
আওয়াজ উঠেছে যে প্রত্যয় একটি বৈষম্যমূলক স্কিম। সাবেক সচিবরাও বলছেন যে এটি সমন্বয়হীনতার কারণে ঘটেছে। তারা কেন কঠোর মনোভাব দেখাচ্ছে, তারা কেন বুঝতে চাচ্ছে না, তারা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, এটা সরকারের বিষয়। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের দাবি পূরণ হতে হবে, আর আমাদের দাবি কখনোই অযৌক্তিক না। প্রত্যয় স্কিম বাতিল সহ ৩ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান শিক্ষক নেতারা। অচলাবস্থা নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা তাদের। জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব বলেছেন যে শিক্ষকদের সাথে উনি বসবেন, আলোচনা করবেন, এমনকি শিক্ষামন্ত্রী মহোদয়ও আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। আমরা আশাবাদী যে আমাদের ন্যায়সঙ্গত যে দাবিটি সেটা সরকার মেনে নেবেন। একই দাবিতে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। প্রত্যয় স্কিমটাতে একটা ব্যাপক বৈষম্য আমরা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে আমরা এই যৌক্তিক কারণেই আমরা আজকে মাঠে নামছি। আশা করব যে প্রধানমন্ত্রী তার রাষ্ট্রীয় সফর শেষে এসেই আমাদের এই বিষয়টা উনি সমাধান করবে। অষ্টম দিনের মতো খুলনা, বরিশাল, রংপুর, জাহাঙ্গীরনগর, যশোর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিতে আন্দোলন চলবে এবং তা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এমন কথা বলেন। সরকার মূল ইস্যুকে আড়াল করতে আবারও চাকরিতে কোটা যুক্ত করছে এমন অভিযোগ করে কোটা বাতিলের আন্দোলনকে যৌক্তিক দাবি করে এতে বিএনপির কোনো ইন্ধন নেই বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সোমবার ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে আবারও রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব। পরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হচ্ছে না। এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, একটা চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না, কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি, এটাকে সাড়া দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। 2018 সালে কোটা বাদ দেওয়া হলেও সাম্প্রতিক সময়ে আবারও তা চাকরিতে যুক্ত করা হয়েছে মন্তব্য করে আন্দোলনকে আবারও যৌক্তিক দাবি করেন বিএনপি মহাসচিব। ছেলেদের যে দাবি, এই দাবি সরকারকে আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটা সত্য বলবো, দেশের মানুষ যে এখনো আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। সব ক্ষেত্রে দুর্নীতিকে প্রাধান্য দিয়ে সরকার দেশকে ঋণের ফাঁদে ফেলেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এইভাবে চলছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় 6:30টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফর দুদেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতার অংশীদারিত্বে উন্নীত করবে। 10 জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 4 দিনের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট বেলা 11:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
কূটনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকে প্রধানমন্ত্রীর চীন সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমারের ওপরে চীনের প্রভাবকে কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আলোচনার তাগিদ কূটনীতিক হুমায়ুন কবিরের। আন্তর্জাতিক সম্পর্কবিদ নাইম আশফাক মনে করেন, জাতীয় স্বার্থ রক্ষা করে তিস্তা প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত এ সফরের পর চূড়ান্ত হতে পারে। শাকিলা করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহী এই অঞ্চলের দুই শক্তিধর দেশ ভারত ও চীন। ভারতের বিশ্লেষকরা প্রকল্প এলাকা পরিদর্শনের কথা জানিয়েছেন। চীনও এ প্রকল্পে কাজ করার প্রস্তাব দিয়ে রেখেছে। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে যাদের প্রস্তাব ভালো তাদেরটাই গ্রহণ করার পক্ষে বাংলাদেশ। প্রধানমন্ত্রী চীন সফরে এ নিয়ে বিস্তারিত আলোচনার পরামর্শ এই বিশেষজ্ঞের। তিস্তা প্রকল্প যেটা হবে এইটার সাথে আরেকটা আঙ্গিকও জড়িত, সেটা হলো আর্থিক এবং কারিগরি। সো আর্থিক কারিগরি যে অংশটুকু আছে এইটা জিওগ্রাফিক্যাল যে লোকেশন যেটা আছে তার সাথে খুব একটা সম্পৃক্ত নয়। এইখানে কে আমাদের জাতীয় স্বার্থ বেশি সমুন্নত রাখবে সকল দিক বিবেচনা করে তাদের দিকেই আমাদের ইনক্লিনেশন হওয়া উচিত। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে 2017 সালে 10 লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও এখন পর্যন্ত একজনকেও ফেরত পাঠানো যায়নি। দেশটির অনীহা এর জন্য দায়ী। কূটনীতিকরা বলছেন, মিয়ানমারের ওপর চীনের বড় প্রভাব থাকায় প্রধানমন্ত্রী সফরে সংকট সমাধানে জোর আলোচনা করা উচিত। মিয়ানমারের এখনকার বাস্তবতায় চীনের কি ভূমিকা এবং সেক্ষেত্রে বাংলাদেশ চীন কিভাবে কাজ করে মিয়ানমারের স্থিতিশীল অবস্থা আনবার জন্য আমরা কোনো কাজ করতে পারি কি, সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করতে পারি। সেক্ষেত্রেও ত্রিপক্ষীয় যে আলাপ আলোচনা আছে, চলমান আছে, সেটাও শক্তিশালী করে বা সক্রিয় করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধানের আশা করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, চলমান অর্থনৈতিক সংকট উত্তরণের মতো বিষয়ে চীনের সহায়তা প্রয়োজন। এছাড়া মধ্যম আয়ের দেশে পরিণত হলে চীনা পণ্যের 98% শুল্কমুক্ত সুবিধার কি হবে তা নিয়েও এখন থেকে আলোচনা জরুরি। $1 বিলিয়ন আমরা তাদের ওখানে এক্সপোর্ট করতে পারিনি, আমরা যদিও বা $24 বিলিয়ন গত বছর আমদানি করেছি। তো কাজেই আমদানি রফতানির ভারসাম্য তৈরির জন্য কিন্তু আমার এফটিএটা দরকার। আর আমরা যখন মধ্য আয়ের দেশে যাব তখনও কিন্তু এফটিএ ছাড়া এই এখন যে 98% সুবিধা পাই সেটাও পাবো না। ভারত সফরের 2 সপ্তাহের মাথায় চীনে গেলেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির মধ্যে শীতল সম্পর্ক থাকলেও অর্থনৈতিক সম্পর্ক মজবুত। বাংলাদেশও সেই নীতি অনুসরণ করতে পারে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুর হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন মোহাম্মদ এনামুল হকের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেয়। এদিকে মেজিরের গুলশানের 4টি ফ্ল্যাট পরিদর্শন করেছে দুদকের একটি টিম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধান আরও শিথিল করা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী তাদের 5 বছর পর পর সম্পদের হিসাব দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান সংশোধনে এরই মধ্যে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিবর্তন করা হলে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আরও প্রশ্রয় পাবে। সুফিয়ান ফারাবির রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত। সারা জীবনের বৈধ আয়ের কয়েকশো গুণ বেশি সম্পদের মালিক বনে যাচ্ছেন অনেক কর্মকর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি যখন লাগামহীন, তখনই আলোচনায় এসেছে সম্পদের হিসাব দাখিলের আইন সংশোধনের খবর। বর্তমান আইনে চাকরিতে প্রবেশের সময় ও প্রতি 5 বছর পরপর সম্পত্তির হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। তবে প্রস্তাবিত নিয়মে তুলে দেওয়া হবে সম্পদের হিসাব দাখিলের সময়সীমা। নতুন নিয়মে সরকার যখন চাইবে তখনই কেবল সম্পদের হিসাব দিতে হবে। এটি আইনে পরিণত হলে দুর্নীতি আরও প্রশ্রয় পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে যদি এইভাবে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় তাহলে সেটি অবশ্যই দুর্নীতি সহায়ক হবে।
এবং যে উদ্দেশ্যে এই ধারাটি শুরু থেকে সংযোজিত ছিল আইনে বা বিধিমালাতে, সেটির উদ্দেশ্যটাকে খর্ব করা হবে এবং বাস্তবে দুর্নীতি সহায়ক এবং দুর্নীতি সুরক্ষাকারী একটা অবস্থান সৃষ্টি হবে। তবে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না সাবেক সচিব আবু আলম শহীদ খান। আমি একটা বিবরণী দাখিল করলাম, কিন্তু আমি তো আমার জিনিসপত্র ছেলের নামে, মেয়ের নামে, বউয়ের নামে, ভাতিজার নামে, শাশুড়ির নামে, কত কারোর নামে করতে পারি। আমি যখন রিটার্ন দাখিল করবো, রিটার্ন বা আমি যখন সম্পদ বিবরণী দাখিল করবো, তখন তো আমার নামে যা আছে তার ভিত্তিতে দাখিল করবো। তো এইটাই যে একমাত্র উপায় দুর্নীতি রোধ করার, তা তো নয়। দুর্নীতি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি এর সাথে দ্বিমত পোষণ করে বলছে, এমন যুক্তির বাস্তবতা নেই। দুর্নীতি মুক্ত সমাজ গড়তে ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যদি বাধ্যবাধকতা থাকে যে আয় ও সম্পদ বিবরণী প্রকাশের, তাহলে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্জিত হয়েছে কিনা সেটা যেরকম জানা যাবে, একইভাবে তার অর্জিত অর্থ সম্পদের উপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তির যে অর্থ সম্পদের মালিকানা হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে যে গোপন রাখা, সেই অপরাধেও কিন্তু ওই ব্যক্তি দোষী হবেন। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে 1979 সালে প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয়। পরে 2002 সালে বিধিমালা সংশোধন করে 1 বছরের পরিবর্তে 5 বছর নির্ধারণ করা হয়। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। উজানের ঢল আর ভারী বৃষ্টি কমে যাওয়ায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। তবে গেল কয়েকদিনে নদ নদী পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম ও টাঙ্গাইলের কয়েকটি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ বেশ কিছু এলাকায় নদ নদীর পানি কমতে শুরু করেছে। দুর্ভোগের লক্ষাধিক মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা সহ বেশ কিছু এলাকায়। গেল কয়েকদিনে কুড়িগ্রামের দুধকুমার নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার 2টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা, পানিবন্দী লাখো মানুষ। গরু, ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি। এই ঘরটা আজকে ডুবে গেল। রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। শুধু আমাদের না, পুরো ইউনিয়নবাসী অনেক কষ্টে আছে। খাওয়া দাওয়া নাই, ঘর দুয়ার আইলা উইলা পইরা টইরা গেছে গা, ধানের মাছ আটাছে সব ডাইবা ডুবে গেছে। টাঙ্গাইলের কালীহাতির হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, তলিয়েছে নিম্নাঞ্চল। জামালপুরে গত 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাস্তা তলায় গেছে গা, বাড়ি ঘর তলায় গেছে গা, আমরা গাড়িও চালাইতে পারি না। আমগর তো কামাই করে খাওয়া লাগবো, রাস্তাঘাট তলায় গেছে গা, আমরা তো বন্যাতে বাড়িতে পারতাছি না। এদিকে গাইবান্ধায় কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে বেড়েছে দুর্ভোগ। বন্যার প্রভাবে জেলার 140টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা ও পাঠদান বন্ধ রয়েছে। ডুবে গেছে 4 উপজেলার 2545 হেক্টর ফসলি জমি। পানি কমেছে সিরাজগঞ্জের যমুনা নদীরও। তবে বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবারের সংকটে দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে কমেছে নদীর পানি, তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। স্যানিটেশন, গোখাদ্য, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে স্থানীয়রা। ইমরুল কায়েস, আরটিভি। অর্থ পাচার মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 7 জন। তবে দুদকের আইনজীবী বলছেন ডক্টর ইউনুসের আবেদন যথার্থ নয়। এছাড়া আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান সংস্থাটির আইনজীবী। বিস্তারিত অধরা ইয়াসমিনের রিপোর্টে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলা করে দুদক। গেল বছরের 12 জুলাই ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সাথে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করে ঢাকার বিশেষ জজ আদালত। তবে সোমবার অর্থ পাচার মামলার বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর ইউনুসের আইনজীবী এক অভিযোগে বলেন, আইন অনুসরণ না করে ইউনুসের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি
শুধুমাত্র আইনের ভিত্তিতেই এই মামলা চলে না। সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কোর্ট বলেছে, এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য নির্ধারণ করেছে। অপরাধের উপাত্ত আছে বলেই অভিযোগ গঠন করেছেন আদালত। সুতরাং ডক্টর ইউনূসের আবেদন যথার্থ নয় বলে জানান দুদকের আইনজীবী। আমরা আইন অনুসরণ না করে এই মামলা করেছি, তাহলে আদালত কিভাবে আমল নিল? সেখানে দুপক্ষ শুনে আদালত অভিযোগ গঠন করেছে, তাহলে উপাদান না থাকলে অভিযোগ গঠন হলো কি না? আর উনি তো অভিযোগটা চ্যালেঞ্জ করেননি, উনি পুরো মামলার কার্যক্রমটা চ্যালেঞ্জ করেছেন। তবে যেই আবেদনই করবেন সেখানেই লড়বে দুদক। আইনি লড়াইয়ের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত বলেও জানান সংস্থাটির আইনজীবী। সোমবারের সাক্ষ্য আজকে উনি দাখিল করবেন, আদেশ হয়েছে কবে? যাই হোক, এটা ওনার ব্যাপার, উনি কখন দাখিল করবেন, কিভাবে দাখিল করবেন, ওনার গরু উনি কিভাবে জবাই করবেন, সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো যে দরখাস্ত আমরা পেয়েছি সেটার আমরা আইনি লড়াই চালিয়ে যাব, আইনি উত্তরগুলো দিয়ে যাব। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে জেলার রায়পুরার খাতচকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল 8:30টার দিকে রেল লাইনের পাশে 5টি মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে পুলিশ 9:30টায় ঘটনাস্থলে পৌঁছায়, তবে এখনও কারো পরিচয় পাওয়া যায়নি। নিহতদের সবাই পুরুষ। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ট্রেন থেকে পড়ে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। রেলের নিচে আর কি 5টা লোক মারা গেছে, তো এখানে এসে যা দেখলাম, তো আসলে লাস্ট দিন আর কোনো উপায় নাই, এমন এক অবস্থা। আসলে এখানে যে কোন এলাকার লোক সেটাও বোঝা যাচ্ছে না, চিনতে পারি না কাউকে, গাড়ি থেকে পড়ছে নাকি দুর্ঘটনা, তদন্ত বলে পুলিশ বলতে পারবো। ডেঙ্গুর মৌসুম পুরোপুরি শুরু না হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে 30 জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, আর প্রতি 4 দিনে একজনের মৃত্যু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাইরের হাসপাতালগুলোর উপর আস্থা কমে যাওয়ায় ঢাকামুখী হচ্ছে মানুষ। উপজেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রাখার পাশাপাশি বিনামূল্যে এই সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা শুরু হয় 2000 সাল থেকে। 23 বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় 2023 সালে। সরকারি হিসেবে গেল বছর হাসপাতালে ভর্তি হয় 3,21,179 জন রোগী, যার মধ্যে মৃত্যু হয় 1,705 জনের। আর 2000 সাল থেকে 2022 সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় 868 জন। গত বছর ঢাকার চেয়েও ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ছিল বেশি। এবারের চিত্র একই রকম। চলতি বছর জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3,651 জন। এর মধ্যে ঢাকা মহানগরে 1,355 ও ঢাকার বাইরে 2,296 জন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 44 জনের। বাসার পাশে এক দোকানে দেখাইলাম, সে কইছে রক্ত পরীক্ষা করেন। ফরাজিতে রক্ত পরীক্ষা করার পরে পজিটিভ ধরা পড়ছে। পরে এই জায়গায় এসে আবার রক্ত পরীক্ষা করার পরে আবার ভর্তি করছে। তাও প্রায় 8,000 টাকা খরচ হয়ে গেছে, তাও ধার দিন না করে তারপরে এগুলো করতেছে। আমার জায়গায় দেওয়ার মতন কেউ নাই তো। চিকিৎসকরা বলছেন, এবছর মিশ্র উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগী। তাদের প্রথম কথাটাই হলো তারা বুঝতে পারেনি, তাদের জ্বর হয়েছে বা অন্য একটা উপসর্গ দেখা দিয়েছে, তিনি ওষুধ খেয়েছেন, ভালো হচ্ছেন না। যখন একটা হায়ার সেন্টারে গিয়েছেন বা এখানে এসেছেন, তখন চিকিৎসক তাকে বলেছেন যে ডেঙ্গু আক্রান্ত। চলতি বছর প্রথম 6 মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 65%। গত বছর এই সময়ে ঢাকার বাইরে রোগী ছিল 23.50%। রোগী বাড়লেও জেলা শহরগুলোতে বাড়েনি ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম। যে গলিগুলি আছে গ্রাম অঞ্চলে, তারা এই দিকটা দেয় নাই। এটা বৃষ্টি হওয়ার ফলে এখন তীব্র মাত্রা বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে হবে রাজধানীর হাসপাতাল থেকে শুরু করে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত। ঢাকার বাইরের যে হাসপাতাল, সেগুলোর উপর সাধারণ মানুষের আস্থা কমে গিয়েছে এর আগের অনেক জাতীয় কাজের জন্য, এবং আস্থা ফেরানোর সবচেয়ে কার্যকর পথ হচ্ছে যথার্থ চিকিৎসা দেওয়াটা। দেশব্যাপী ছড়িয়ে পড়ায় ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন উন্নতকরণ প্রয়োজন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমাদের ডেঙ্গু শনাক্তকরণ NS1 এটা যেন একদম উপজেলা পর্যন্ত থাকে, এবং এটা সম্ভব হলে যেন ফ্রি করানো হয়। বিনা পয়সায় এটা না দিলে যারা খুব দুর্বল লোক, যারা খুব বিত্তহীন মানুষ, তারা ওই সুযোগটা পায় না, তার ফলে তাদের জীবনের ঝুঁকি হয়। ডেঙ্গু মোকাবেলায় সরকারের তড়িৎ পদক্ষেপের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম,
RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি। দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। আর তাদের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দল। এই অবস্থায় ফ্রান্সের পার্লামেন্ট কেমন হবে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। আর তাদের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী দল। পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে ছিল ডানপন্থীরা, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে বিজয় নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল। সেখানে পিছিয়ে পড়ল কট্টর ডানপন্থীরা। এদিকে নির্বাচনে এককভাবে কোনো দলেই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে হলে বাম জোটকে অন্যদের সমর্থন আদায় করতে হবে। এতে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। নির্বাচন পরবর্তী জোট গড়ে সরকার গঠনের ব্যাপারে সমঝোতা না হলেও ফ্রান্সের সংবিধান অনুসারে 12 মাসের মধ্যে প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করতে পারবে না। সংবিধানে বলা আছে কাকে সরকার গঠন করতে বলা হবে সে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট তথা ম্যাক্রো। তবে তিনি যাকে বেছে নেন না কেন তাকে জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। 18 জুলাই হতে পারে এ ভোটাভুটি। এর মধ্যে ম্যাক্রোকে এমন কোনো নাম প্রস্তাব করতে হবে যেটি বেশিরভাগ আইন প্রণেতার কাছে গ্রহণযোগ্য হবে। শাহাদাত শাওন, RTV। কয়েক মাস আগে পূর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 75 বছর। মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে জোটের 75তম বার্ষিক শীর্ষ সম্মেলন। 3 দিনের এই সম্মেলনে অংশ নেবেন 32 সদস্য দেশের রাষ্ট্র সরকার প্রধান। ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানো এই সম্মেলনের উদ্দেশ্য। উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ার ন্যাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন। তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর। জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যদিও এবারও ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না ইউক্রেনকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন 10ম মাসে গড়ালো। গেল বছরের অক্টোবর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলের আগ্রাসন চলছে। চলমান এই যুদ্ধ 10ম মাসে প্রবেশ করার দিনেও গাজায় নিহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গাজা শহর ছাড়ার নির্দেশে শহর ছেড়ে পালাচ্ছে গাজাবাসী। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলছেন, হামাসের সাথে যদিও যুদ্ধবিরতি চুক্তি হয়, লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। মাত্র 3 মাসে শেষ হয়ে গেল টাইগারদের মুস্তাক আহমেদ অধ্যায়। বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদ ছেড়ে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিচ্ছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার। টি-20 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সঙ্গে থাকার চুক্তি ছিল মুস্তাক আহমেদের। তার অধীনে রিশাদ হোসেন দারুণ পারফর্ম করায় চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি, কিন্তু তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মুস্তাককে চুক্তিবদ্ধ করে। তবে ইংল্যান্ডের বিরতির ফাঁকে বাংলাদেশ দলকে তিনি সময় দেবেন বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। এবার ফুটবল। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ সেমিফাইনালে কাল মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। জার্মানির ফুটবল এরিনা মুনশেনে দু দলের দেখা হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1টায়। এখন পর্যন্ত 36 দেখায় স্প্যানিশদের 16 জয়ের বিপরীতে ফ্রান্সের জয় 13 ম্যাচে। 7টি ম্যাচ হয়েছে ড্র। পরিসংখ্যানকে সঙ্গী করে দারুণ ছন্দে থাকা ফুয়েন্তের বাহিনী এই ম্যাচটাও নিজেদের করে এগিয়ে যেতে চায় চতুর্থ শিরোপার পথে। এদিকে সেরা 4-এর লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না ফরাসিরাও। দাপুটে জয় নিয়ে 8 বছর পর ইউরোর ফাইনালে পা রাখতে মরিয়া দেশমের শিশুরা।
সন্ধ্যার সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।